সেই থেকে এই পর্যন্ত, এর আগে কথা বলতে পারবো না, এত বড় দুর্বৃত্তায়ন, এত বড় লুটপাট, এই অরাজকতা, এবং যে যেখানে আছে সে সেখানে একটি কর্তৃত্ব বজায় রেখে চলতেছে, এইটা কখনো দেখিনি। একটা প্রচণ্ড মানুষের মধ্যে ক্ষোভ রয়ে গেছে যে রাজনীতিবিদরা কী করতেছে। আমি এক কথা বলবো, এই জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে রাজনীতিবিদরা। আমরাই এই আমলাতন্ত্রকে উৎসাহিত করছি যে যখন ক্ষমতায় ছিলাম, ক্ষমতা থাকার জন্য যা যা করার দরকার রাষ্ট্রযন্ত্রকে সেইভাবে আমরা নষ্ট করেছি, এবং তার প্রতিফল আজকে কিন্তু সকলে ভোগ করতেছে। সাধারণ জনগণ ধরেন, এই যে একটা বড় বাজেট চলে গেল, তো এখানে দেখা যাচ্ছে যে এদেরকে টার্গেট করে দিচ্ছে। ব্যাংকে যেমন টার্গেট করে যে তোমার চাকরির প্রমোশন হবে না, এত টাকা তুমি এই ব্যাংকে ডিপোজিট করতে পারবা, আনতেই হবে। এই যে যারা চাকরি করছে এনবিআরে, তাদেরকে বলে হয়েছে যে তুমি এত ট্যাক্স আদায় করতে হবে এই সার্কেলে। তারা এখন খুঁজতেছে আজ থেকে 12-13 বছর আগে কার কি বাকি ছিল, খুঁজে এত বছর পরে বের করছে যে আমার কাছে কাগজ আছে, আমি 35,000 টাকা তার বাকি ছিল সেই বছর ট্যাক্সে। বাকি ছিল মানে তারা এখন যে করতেছে সেখানে দেখা যাচ্ছে যে আরও 35,000 টাকা ট্যাক্স হতে পারতো, হয় নাই। এখন এই 13 বছর পরে ধরা পড়ছে, অতএব সেই 35,000 টাকা প্লাস সুদ দিতে হবে আরও 30,000 টাকা, 30,000 সামথিং। এই 65 বা 68,000 টাকা এখন তাকে সুদে আসলে দিতে হচ্ছে ট্যাক্স পেইকে। অথচ দেখেন এইখান থেকে যারা হাজার হাজার কোটি টাকা লোন নিছে, কি ইন্ডাস্ট্রি করবে, যে ইন্ডাস্ট্রিতে এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, সেই টাকা নিয়ে নির্দ্বিধায় বিদেশে পাচার করে দিছে। ইন্ডাস্ট্রি হয় নাই, টাকাও দেশে আসে নাই, এবং এই টাকার কোনো হদিস এখন আর নাই। কথা বললেই বলে যে ইয়েস আমরা দেখতেছি, এর মধ্যে কারা কারা বিদেশ ভ্রমণ করে হয়েছে, কিন্তু লাভটা কী হয়েছে? 85,000 কোটি টাকা আছে মামলায় আটকা, যারা ঋণ নিছিল তারা মামলা করছে, অতএব আটকে গেছে। আর বাংলাদেশ ব্যাংক যেদিনকে আমাদের বাজেট হলো, দেখা যাচ্ছে যে 1,30,000 টাকা খেলাপি ঋণ হয়েছে। দুর্ভাগ্য যে এই যে খেলাপি ঋণটা তারা করছে, ওখানে কিন্তু 85,000 কোটি টাকা যে মামলা জটে আটকা আছে ওটা বলে নাই। এরপরে কিছু অবলোকন করা হয়েছে, কিছু ঋণ, কিছু লোকের ঋণ তো এগুলো কখনো ধরা হয় না, তারা সমস্ত কিছুর ঊর্ধ্বে, সেই সমস্ত লোকের ঋণ কিন্তু ধরে নাই, তাদেরটা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। তো সেই কারণে এই ঋণগুলো যদি ধরা হয় তাহলে 5 কোটি টাকা আছে, 5 লক্ষ কোটি টাকা আছে খেলাপি ঋণ। একটা দেশে যদি ঋণ থাকবে, খেলাপি ঋণ থাকবে, এত যদি থাকে, এটা যদি আদায় না হয় এবং অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে অর্থনৈতিক কি ভঙ্গুর দশা। প্রত্যেকটা সেক্টরে যদি এই ধরনের দুর্বৃত্তায়ন চলে, আপনি বলবেন যে শুধু কি রাস্তাঘাটে? আমরা সংসদে যখন বক্তৃতা শুনি, সংসদীয় একজন সরকার দলীয় সংসদ সদস্য ভদ্রমহিলা উনি বলতেছিলেন যে আমরা তো এই দায়িত্ব নেব না, সর্বত্র দুর্বৃত্তায়ন, এই রাস্তাঘাটে যারা চাঁদা তোলে, বাস্তবায়ন বলে সিন্ডিকেট, কাঁচা বাজার যাব সিন্ডিকেট, গরুর মাংসের বাজারে সিন্ডিকেট। সিন্ডিকেটের আমি জানতে চাই, পানামা কেলেঙ্কারির সাথে কারা জড়িত, কারা আজকে দেশের টাকা বাইরে নিয়ে এই বড় বড় জায়গায় বাড়ি করেছেন, বেগমপাড়া বাড়ি করেছে, বা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই খুব ধারে কাছে যদি যান আপনি সিঙ্গাপুর এবং আমাকে মালয়েশিয়া, বাঙালির এখন ধনী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে এত টাকা বাঙালিদের আছে। দুবাইতে 553টা বাড়ি করছে বাঙালিরা গত 3 বছরে কিনছে, পত্রিকা যেটা আছে। তা এটাতে আপনি কি বলবেন? এটা কি এই টাকাটা কি বাংলাদেশ ব্যাংকে গভর্নরের স্বাক্ষর করে দিচ্ছে
এইখানে আপনি যদি কোনো বিদেশে টাকা নিতে চান, আপনার টাকা আপনি নিতেই পারেন, অফশোর কোম্পানি করে সরকারের অনুমোদন লাগবে। কোন সরকারের অনুমোদন দিচ্ছে তাদের বিদেশে এই টাকা নিয়ে যাওয়ার জন্য, আর কীভাবে তারা কিনছেন? আমরা জোর গলায় বলে যাচ্ছি যে ইয়েস আমাদের দেশ কত উন্নত, দেখো উন্নয়ন হয়েছে, দুর্বৃত্তায়ন উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে। এই সমস্ত মানুষকে কলা গাছ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে একদিনে, যাদের কোনো দিন কিছু ছিল না। আপনি জিজ্ঞেস করবেন যে তার ট্যাক্স পে কতদিন হইতে, শুধুমাত্র যারা ট্যাক্স দেয় তাদের আপনি ধরতেছেন। আর এই সমস্ত লোক যে এত টাকা নিয়ে বিদেশে চলে গেল, তাদের পেলেন কোথায়? তো এই সমস্ত হচ্ছে কি সুশাসনের অভাব। আপনি যেটা বলছেন এটা যথার্থ, দেশে দুর্বর্তন চলছে সর্বত্র। অতএব এখান থেকে কোথা থেকে আমরা এর শেষ কোথায়, এটা এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু অজানা। মিস্টার সরদার সাখাওয়াত হোসেন প্রকুল। ধন্যবাদ জনাব জিল্লুর সাহেব। মনোযোগ সহকারে আমার মুরব্বী সাবেক মন্ত্রী ফিরোজ সাহেবের বক্তব্য শুনলাম। উনি আসলে যারা সমাজে ম্যাটার করে তাদের বক্তব্য থেকে আপনি আজকে শুরু করেছেন। আমি সেখানে সাধারণ মানুষকে বলছি না। দুর্বৃত্ত বলতে এখন জেনারেল আজিজের নাম, বেনজির আহমেদের নাম, সংসদ সদস্য আনারের নাম, মিস্টার দিলীপ বুড়ো যখন বলে সংসদের ৮০% হচ্ছে চোরাকারবারি, সেটাও আমাদেরকে বিবেচনার মধ্যে নিতে হয়। ফিরোজ ভাই খুব সুন্দরভাবে মানে আসলে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন, মিস্টার কাজী ফিরোজ রশিদ বাজেটের কথা উল্লেখ করেছেন যে অলিগার্করা আসলে বাজেট তৈরি করে। আসলে ফিরোজ সাহেব অর্থনীতির দুর্বৃত্তায়ন এবং লুটপাটের প্রসঙ্গ টানতে গিয়ে মোটামুটিভাবে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক হালচালটা তুলে ধরার চেষ্টা করেছেন। বাট ইটস এ সো বিগ এরিয়া। আমাদের বর্তমান অর্থনীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, অব্যবস্থাপনা, অলিগার্কদের প্রভাব, আর মানে অ্যাকাউন্টেবিলিটির অভাব, কোয়ালিটি ব্যাংক ব্যবস্থাপনা অ্যান্ড ফিন্যান্স ব্যবস্থার অভাব, সব কিছু মিলে ইটস এ টোটাল মেসাক্কার আমাদের ফিনান্সিয়াল সেক্টর। যেটা আপনি হয়তো অর্থনীতিবিদ যারা এই দু একদিন যাবৎ বক্তব্য রাখতেছেন, ডক্টর সালাউদ্দিন আহমেদ, হোসেন জিল্লুর রহমান, আসানিক মনসুর, এরকম অনেকে সে বক্তব্য রাখতেছেন। আসলে অর্থনীতির কোন দিকটার উপরে আমরা সমালোচনা করব? আপনি যখন একটা অর্থনীতি, যখন আমি এটাকে খুব নিজে নিজে আর দু একজনের সাথে শেয়ার করেছি যে আমরা যখন একদম ছোটো তখন স্মল পক্সের কথা শুনেছি, এবং স্মল পক্স থেকে ফরচুনেটলি দু একজন রোগী ভালো হয়ে গেলে তাদের চেহারা দেখেছি। ওই চেহারা দেখে এই স্মল পক্সের ভয়াবহতা আমরা অনুভব করতে পেরেছি, যে সারা অঙ্গে চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত স্মল পক্স হতো। আজকে আমাদের অর্থনীতি বাংলাদেশের, আমরা যদি সেই স্মল পক্সের সাথে তুলনা করি তাহলে দেখবেন আমাদের অর্থনীতি ঠিক টপ টু বটম পর্যন্ত ক্ষত চিহ্নে ভর্তি হয়ে গিয়েছে। অলিগার্কদের প্রভাব বলেন, সরকারের অ্যাকাউন্টেবিলিটির অভাব, সরকার প্রশাসনের কাছে দায়বদ্ধতা, অবৈধভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে বেনিফিট দিয়ে প্রলুব্ধ করা, যাতে গভর্নমেন্ট ফরমেশনে তারা সাহায্য করে। এই কাজগুলি আনডেমোক্রেটিক কাজগুলি করতে গিয়ে গভর্নমেন্ট আমাদের দেশে অর্থনীতির উপরে বিভিন্নভাবে যে ক্ষতের সৃষ্টি করেছে, সেইখানে সমালোচনা করে এটার কোনো দিকে শেষ হবে না। টোটাল ইকোনমি একেবারেই ভেঙে পড়েছে এখন আমাদের দেশে। আর্থিক অবস্থা আপনি দেখেন, শেয়ার মার্কেটটার অবস্থা দেখেন গত 1-1.5 মাস পর কী হচ্ছে। এমনিতে একটা ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত শেয়ার মার্কেট, সেটাকে এখনও সেই শেয়ারের প্লেয়ার যারা তারা খেলাধুলা করে শেয়ার মার্কেটটা একেবারে ক্রাশ করে এই গ্রামের যারা বেকার যুবক, মহিলা, মানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা যারা এখানে কিছু ইনভেস্ট করে কিছু প্রফিট নিয়ে সংসার জীবন সুন্দরভাবে চালাতে চায়, ওইটাকেও ধ্বংস করে দিয়েছে। আপনি দেখেন ফিরোজ সাহেব, একটা কথা বলি আমি, যে জন্য কোনো একটা ডেফিনেটলি একটা স্মল সেক্টর নিয়ে অর্থনীতির কথা বলতে চাই না। আপনি অর্থনীতির খারাপ কোনখান থেকে শুরু হয়? সাপোজ আই এম দ্য লিডার অফ দ্য হাউস, আমি যদি আমার স্টাফদেরকে বা আমার হাউসের অন্যান্য যারা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদেরকে আমি ব্যবহার করি কোনো কাজে, অবৈধ কাজে, তাহলে হাউস কিন্তু ভেঙে পড়বে। এই যে আনারের কথা আপনি বলেছেন, এমপি আনার, ইটস এ ভেরি স্যাড হিস্ট্রি ইন দ্য কান্ট্রি অফ বাংলাদেশ, যে আমাদের দেশের একজন মাননীয় সংসদ সদস্য নৃশংসভাবে ভারতের মাটিতে হত্যা হয়েছে। অবশ্যই আমরা এটাকে ঘৃণা করি, কষ্ট পাই, কিন্তু আপনি ওনার যে পুত্রপত্রিকা আমরা যে জিনিসগুলি দেখেছি, একজন সংসদ সদস্য যে মেবি হি ওয়াজ
এঙ্গেজড ইন গোল্ড স্মাগলিং, হুন্ডি, নারী গঠিত ব্যাপার, এমন কোনো খারাপ জিনিস নেই যেটা আমরা পত্রিকায় দেখি না। কোনটা সত্য কোনটা মিথ্যা ওঠাতে আমি যেতে চাই না, বাট দেখেছি। পাশাপাশি যখন সাংবাদিকরা প্রশ্ন করলো ওনাকে কীভাবে নমিনেশন দেওয়া হলো, ওবায়দুল কাদের সাহেব, হি ইজ দ্য সেকেন্ড ম্যান অফ দ্য পার্টি, রুলিং পার্টি। উনি কি বললেন যে জনপ্রিয়তার নিরিখে মনোনয়ন দেওয়া হয়, অন্য কিছু দেখা হয় না। অন্য কিছু দেখা হয় না। তারপরে এই দেশে অর্থনীতির সুন্দর ব্যবস্থাপনা আপনি কীভাবে আশা করবেন আপনি বলেন? এটা তো ওনাকে কে চ্যালেঞ্জ করবে? যদি টক শোতে উনি আসতেন প্রশ্ন করতাম যে আপনি কি যাচাই করলেন জনপ্রিয়তার ওনাকে? ওনার তো এই জিনিসগুলি আগের থেকে জানে। 14 সালে তো জনপ্রিয়তা যাচাইয়ের কোনো ইলেকশন হয় নাই, 2014 আনকন্টেস্টেড ইলেকশন।